এখানে কোনো ইফ এবং বাট নাই। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য ধাবিত হচ্ছে। তিনি যেটা বলে তাতে শেখ হাসিনা দিতে যাবেন, কারণ বর্তমান প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি এবং বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো শব্দ নেই। অর্থাৎ এই সরকার অবৈধ হয়ে যাবে আন্তর্জাতিক আদালত। ইউনূস যেভাবে ভয় পাচ্ছে, এভাবে তো মনে হচ্ছে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি শক্তিশালী দল যেটা গণমানুষের দল। মনে হচ্ছে যেন আওয়ামী লীগ চলে আসছে, আর আওয়ামী লীগ আসলে তাদের কোনো নিস্তার নাই। যে সেলিনা হায়াৎ আইভীর জামিন হওয়া উচিত, মুক্তি পাওয়া উচিত এবং তাকে গ্রেপ্তার করার যে সিদ্ধান্ত সেটি সঠিক না। সেলিনা হায়াৎ আইভী এই জুলাই অভ্যুত্থানের এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে কোনো পর্যায়ে যুক্ত, এটা আমার বিশ্বাস করতে খুবই কষ্ট হয়। নাকি সত্যিই সরকার আর পারছে না, ভিতরে ভিতরে অনেক কিছু ঘটে যাচ্ছে, ক্ষমতা ছেড়ে দিতে চাইছে, সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে, এটা আমরা সবাই জানি। সেই ব্যর্থতা থেকে তড়ি করে পড়ে পালানোর একটি চেষ্টা কিনা। দর্শক, উপদেষ্টা মাহফুজ বলেছেন প্রফেসর ইউনূস নিজেই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে পারেন, সরকার টিকে থাকার নৈতিক বৈধতা হারাবে। ডক্টর ইউনূস সরকার আনুষ্ঠানিকভাবে ব্যর্থতা স্বীকার করলো, তাহলে কি 5 আগস্টের পর চলে যাবেন? নতুন কোন সরকার আসবে, আসা উচিত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। আপনারা ভয় পাচ্ছেন, ইউনূস যেভাবে ভয় পাচ্ছে, এভাবে তো মনে হচ্ছে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি শক্তিশালী দল যেটা গণমানুষের দল। আমার একটা জিনিস আমি খুব আসলে আজকে খুব বিচলিত হচ্ছি, সেটা হচ্ছে দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ একজন কর্মীও যদি একটু বক্তব্য দেয় বা কোনো ধরনের কোনো কথা বলে, সেখানে তাদের এত আত্মদা আরম্ভ হয়ে যায় যে মনে হচ্ছে যেন আওয়ামী লীগ চলে আসছে, আর আওয়ামী লীগ আসলে তাদের কোনো নিস্তার নাই। যেটা এত ভয় পাচ্ছে, এই ভয়ের শেষ কোথায় আমি আসলে বুঝতে পারছি না। আমার এক বন্ধু একদিন বলেছিল, বাংলাদেশের বর্তমান সরকার যেটা আছেন, উনাকে জুতা পিটা করলেও উনি ক্ষমতা ছাড়তে চান না। আপনারা দয়া করে এই অপশাসন থেকে দেশটাকে মুক্ত করেন। দেশ আজ হুমকির মুখে, দেশটা একটা অগণতান্ত্রিক ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এই রাষ্ট্র তারা কিভাবে তৈরি করছে এটা সবাই এখন আস্তে আস্তে বুঝতেছে। তো সময় যখন পেরিয়ে যায়, তখন যদি আপনি সময়ের কাজ সময় না করেন, সময় পেরিয়ে গেলে সেটা অনেক দুঃসনীয় হয়ে ওঠে সেটাকে রক্ষা করা। আর এই কারণে আমি বলবো, যত তাড়াতাড়ি সম্ভব উনাকে এই দেশের ক্ষমতার মসনদের থেকে দৌড়াইয়া যেভাবে দেশটাকে দয়া করে আগে মুক্ত করেন, তারপরে আপনারা ক্ষমতা নিয়ে ভাগাভাগি করেন। ক্ষমতা কখনো আওয়ামী লীগ থাকবে, কখনো বিএনপি থাকবে, বা অন্যান্য দল যারা আছে তারা কখনো আসবে। কারণ বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছেন এই জন্য যে আপনি আজকে অনেকেই আছেন, দেখেন আজকে কতজন বাংলাদেশে কতজন লোক প্রধানমন্ত্রী হয়েছেন এই 71 থেকে 2025 পর্যন্ত। উনি যে উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন, এটাও বঙ্গবন্ধুর অবদান। কেন এরকম করছেন? এই দেশটাকে নিয়ে এত সিনেমিনি কেন খেলছেন? কার ইশারায়? কেন এই দেশটাকে কেন এরকম একটা অচল রাষ্ট্রে পরিণত করেছেন আজকে আপনি? দয়া করে একটু শান্ত হন, এত খাইতে যায় না। খাইতে আপনি এমন খাওয়া খাইছেন যে একেবারে আদম ব্যাপারী পর্যন্ত খাই ফেলতেছেন। সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের সাবেক মেয়র, তার জামিন আবেদন বাতিল হয়েছে। আমি কিন্তু এটার বিরোধিতা করছি এই কারণে যে আমি মনে করি যে সেলিনা হায়াৎ আইভীর জামিন হওয়া উচিত, মুক্তি পাওয়া উচিত এবং তাকে গ্রেপ্তার করার যে সিদ্ধান্ত সেটি সঠিক না। সরকার কি বলেছে? আসিফ নজরুল পরিষ্কারভাবে বলেছে যে যারা আসলে প্রাথমিক তদন্তে দেখা যাবে যে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট না, তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। সেলিনা হায়াৎ আইভী এই জুলাই অভ্যুত্থানের এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে কোনো পর্যায়ে যুক্ত, এটা আমার বিশ্বাস করতে খুবই কষ্ট হয়। আমি মনে করি এটা ফেক। ওই যে গণহারে সবার নামে মামলা দাও, তেমনই একজন মামলার আসামি 150-200 যে নাম, সেই নামের মধ্যে হয়তো সেলিনা হায়াৎ আইভীও পড়েছে। কিন্তু তাকে আসলে এই কষ্টটা দেওয়া কোনোভাবেই উচিত না। কেউ যদি মনে করে থাকেন যে এইভাবে একেবারে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেবো, এটা করা যায় না। তাই যদি করা যেত তাহলে বিএনপি জামাত কিন্তু ওই শেখ হাসিনার 15 বছরে শেষ হয়ে যেত। সুতরাং সেই চিন্তাটা বাদ দিতে হবে। এখানে মনে রাখতে হবে যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, যারা লুটপাট করেছে, গণহত্যা করেছে, তাদেরকে চিহ্নিত করা দরকার। কিন্তু দলকে আমি একদম নিঃশেষ করে ফেলবো, এই দলের অসংখ্য নেতাকর্মী আছে, সমর্থক আছে, শুভাকাঙ্ক্ষী আছে,
তাদের প্রতি অন্যায় করা ঠিক হবে না। এখন কত আওয়ামী লীগের কত পার্সেন্ট করেছে? 10%, 20%, 30%, ঠিক আছে, তাদেরকে সঠিকভাবে তাদেরকে বিচার করে সাজা দেওয়া উচিত। কিন্তু বাকিদেরকে কেন করা হবে? এই যে সেলিনা হায়াৎ আইভী, তাকে তো তার লড়াই করতে হয়েছে সেই নারায়ণগঞ্জের দুর্বৃত্ত শামীম ওসমানদের বিরুদ্ধে, এবং সেই লড়াইয়ে কিন্তু সেলিনা হায়াৎ আইভীর পিছনে বিএনপি, জামাতের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ ছিল। তাহলে তারা যে সেলিনা হায়াৎকে সাপোর্ট করে গেল, আজকে তার মূল্যায়ন কোথায় হলো? সে তো পালায় যায়নি, সে তো বাসায় ছিল। সুতরাং আমার মনে হয় যে সেলিনা হায়াৎ আইভীর ব্যাপারে ভিন্ন চিন্তা করা উচিত। এবং যেমন আব্দুল হামিদের ব্যাপারে দেখেন, তিনি কিন্তু আবার ফিরে এসেছেন, এখন সাবেক রাষ্ট্রপতি, সেই জন্য আপনি একভাবে দেখবেন। আর সেলিনা হায়াৎ আইভী যেহেতু মেয়র, তাকে দেখছেন না, তার অবস্থানটা নিচে, এটা আমার মনে ঠিক না। আজও কালও আওয়ামী লীগ কিন্তু রাজনীতিতে আসবে। সুতরাং আওয়ামী লীগের রাজনীতিতে যারা পরিশুদ্ধ, যারা দোষ করেনি, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। রাজনীতি জোর করে চাপায় রাখা সম্ভব না। আজকে সিদ্ধিরগঞ্জের গুলিতে নিহত সজল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলায় আইভী পক্ষে আইনজীবীরা আদালতের কাছে জামিন আবেদন করেন, অপরদিকে বাদী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। কিন্তু এটা আমার মনে হয় যে আইনগত সমস্যা না, বিষয় না। সরকার সবই জানেন যে প্রতিটা হত্যার সঙ্গে কারা যুক্ত ছিল আর কারা যুক্ত ছিল না। সুতরাং সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেয়া, মুক্তি দেয়া এবং তাকে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। যদি তাই না দেওয়া হয়, আজ হয়তো প্রশ্ন উঠছে না আন্তর্জাতিক পর্যায়ে, ভবিষ্যতে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশ্নের মুখে পড়তে হবে সরকারকে, বাংলাদেশকে। দর্শক, এটা মাথায় রাখতে হবে। ডক্টর ইউনূস সরকার আনুষ্ঠানিকভাবে ব্যর্থতা স্বীকার করলো। এখন ব্যর্থতা স্বীকার করলে তো তার দায় নিতে হবে। তাহলে কি 5 আগস্টের পর চলে যাবেন? নতুন কোন সরকার আসা উচিত? অনেক কিছু ঘটতে পারে 5 আগস্টের পর। 5 আগস্ট পর্যন্ত রাজনীতি ডেডলাইন, অপেক্ষা করা হবে যে কি ঘটে, কি হয়, সরকার কি পারে। যদি না হয় তাহলে তরুণ প্রজন্ম বা বিপ্লবী জনতা বিকল্প খুঁজবে, কোনো সন্দেহ নেই। দেখেন, সবচেয়ে মিনিমাম যে বিষয়টা, যে জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে না পারে 5 আগস্টের আগে, তাহলে সরকার টিকে থাকার নৈতিক বৈধতা হারাবে। এবং এমনকি জুলাই সনদ যদি কার্যকরভাবে প্রফেসর ইউনূস বাস্তবায়ন করতে না পারেন, তাহলে প্রফেসর ইউনূস নিজেই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে পারেন। আগের বার চলে যেতে চেয়েছিলেন, সবাই ঠেকাতে চেয়েছিল, এবার কেউ ঠেকাতে চাইবেন। তো দেশ যেদিকে যাচ্ছে, যেভাবে বিভক্তি দেখা যাচ্ছে, যেভাবে ঐক্যের সম্ভাবনা, ঐক্যমতের সম্ভাবনা একদম ব্যর্থ হয়েছে, এটা গত বছর 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত এবারের মতো এরকম হয়নি। এই ব্যর্থতার আগেই ইউনূস চলে যেতে চেয়েছিলেন, এই ব্যর্থতার পর চলে কেন যাবেন না? অতএব সামনে অনেক কিছু ঘটবে, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দর্শক, উপদেষ্টা মাহফুজ বলেছেন, কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারেনি মাহফুজ আলম। এর মানে সফলতার ধারে কাছেও যেতে পারেনি। এখন ধারে কাছেও যেতে পারেনি, তাহলে আপনি কেন থাকবেন? বা মাহফুজ স্বীকার করা মানে কি? সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক স্বীকারোক্তি যে আমরা পারিনি। এটা কিন্তু সরকারের লোকজন সাধারণত বলে না, স্কিপ করে, কিন্তু না, এখন বলছে। এটার একটা তাৎপর্য হচ্ছে যে এই সরকারেরই একটা অংশ সরকারের ভেতরে কিছু রদবদল করে 5 আগস্টের পর, যেমন এই মাহফুজরা চায় রাষ্ট্রপতি চুপুকে সরাতে, কিন্তু বিএনপির কথা মতো কেউ সরাতে দিতে চায় না। মাহফুজরা হয়তো বা সেনাপ্রধানও সরাতে চায়, কিন্তু এই চুপুর কারণে সেনাপ্রধান সরানো সম্ভব হচ্ছে না। এরকম নানান অনেক বিষয় আছে। তো এই জন্যে এই মাহফুজ বা তরুণরা, এরা কিন্তু আসলে মাহফুজদের সম্পর্কে আমাদের যতই ক্ষোভ কিংবা সমালোচনা থাকুক, সান্ডা মাহফুজ, বোতল মাহফুজ, যাই বলি না কেন, ওদের মধ্যে বিপ্লবী স্পিরিট আছে, এটা ঠিক। এবং ওরা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওয়ান অফ দি মাস্টার মাইন্ডস, এটাও ঠিক, নট অনলি মাস্টার মাইন্ডস। বিপ্লবের আমাদের জুলাই আন্দোলনের পলিসি মেকার্স যারা ছিলেন, তাদের মধ্যে 10 জনের একজন মাহফুজ আলম। তাহলে তার এই জায়গাটাই আমরা রেসপেক্ট রাখবো। তো দর্শক, মাহফুজ যখন বলছেন কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারেনি, এর অর্থ ভয়াবহ। তা আমরা কেন পারিনি, কাদের কারণে পারিনি? কারা বিএনপির কথায় চুপসে যে বিএনপির কোলে উঠে বসে লন্ডনে, যে তাদেরকে সরাও। হয়তো ইউনূসের কারণেই পাচ্ছে না, ইউনূস দিয়ে দুর্বল চিত্তের প্রফেসর ইউনূসকে দিয়ে হচ্ছে না, এটাও হতে পারে। মাহফুজ হয়তো বা চায় যে না, এমন একটা সরকার হতে পারে, সেটা ইউনূসের নেতৃত্বেই 5 আগস্টের পর রূপ পরিবর্তন করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। কি সেটা? বিপ্লবী সরকারের রূপ নিতে হবে, এই সংবিধানকে লাথি দিয়ে ফেলে দিতে হবে, চুপ্পুকে সরাতে হবে। এরপরে নতুনভাবে আবার শহীদ মিনারে যে শহীদ পরিবারের সদস্যদের হাতে শপথ নিতে হবে, অথবা আহতদের হাতে শপথ নিতে হবে। মাহফুজ হয়তো এটা চায়, যে কারণে ব্যর্থতা স্বীকার করা, যে না, এই হাসিনার সংবিধান রেখে, হাসিনার চুপ্পুকে রেখে আপনি আকাঙ্ক্ষার দ্বারে কাছেও যেতে পারবেন না, ইটস রিয়ালিটি। এই জায়গাটা থেকে হয়তো মাহফুজরা এটা স্বীকার করছেন। এই স্বীকারোক্তি ইউনূসের জন্য ভয়াবহ বলে আমরা মনে করি। নাকি সত্যিই সরকার আর পারছে না, ভিতরে ভিতরে অনেক কিছু ঘটে যাচ্ছে, ক্ষমতা ছেড়ে দিতে চাইছে? এই কথাগুলো এই কারণেই বলছি যে আপনারা জানেন, হঠাৎ করে সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেওয়ার কি অর্থ থাকতে পারে যে আগামী ডিসেম্বরে নির্বাচন হতে পারে? প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি বুধবার রাতের সংবাদ সম্মেলন করে বললেন যে 2025 সালের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
এবং সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে আবার বলছে যে রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে। খেলাটা কোথায়? ডিসেম্বর আবার ফেব্রুয়ারি। যাই হোক, সংবাদ সম্মেলনে তিনি বলছেন ভোটের সময় দায়িত্ব পালনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্যের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রধান উপদেষ্টা যে মেসেজটি কনভে করার চেষ্টা করেছেন মিস্টার শফিকুল আলম, আমরা একটু দেখে নিই যে আসলে কতটা বিশ্বাসযোগ্য, কতটা আস্থা রাখা যেতে পারে তার এই বক্তব্যের উপরে। প্রথমত, লন্ডন বৈঠকে যে একটি ঘোষণা এলো যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেয়া হতে পারে, সেটি নিয়েই যখন মারাত্মক সন্দেহ, সংশয়, বিএনপি প্রথম একেবারে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছিল, পরবর্তীতে আবার গত 2-3 দিন ধরে তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে, কোনো ধরনের ঘোষণা দেওয়া হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, অন্তত রোডম্যাপের কথা। 2 হচ্ছে কিংস পার্টি, এনসিপি এবং জামায়াতে ইসলামী যারা সরকার পরিচালনা করছে পেছন থেকে, তারা তো কোনো অবস্থাতেই খুব দ্রুত নির্বাচন চায় না এবং নির্বাচন প্রলম্বিত করতে তাদের অনেক ধরনের দাবি দেওয়া আছে, অনেক ধরনের খেলা আছে। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টার যে মেসেজটি দেওয়া হলো সেটি আসলে কতটা বিশ্বাসযোগ্য। এবং 3 নম্বর হচ্ছে, গত কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনার যে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে, সেখানে নির্বাচন নিয়ে কোনো টু শব্দটি উচ্চারণ করেননি প্রধান উপদেষ্টা। কথা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সাহেব নিজেই জানিয়েছেন। তিনি বলেছেন, আমার কাছে তিনি শুনতে চেয়েছেন যে আসলে নির্বাচন কমিশনের সংস্কারের কাজ কতদূর। এই জায়গাগুলোতে আসলে আমরা কতটা আস্থা রাখতে পারি যে সত্যি সত্যি সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চায়। এখন যদি প্রশ্ন করি যে কেন এমন একটি ঘোষণা দেয়া হলো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, প্রথমে যদি বলি যে নির্বাচন নিয়ে একটি ডামাডোল, এর আগে আমি বলেছি যে ফেব্রুয়ারির যে ঘোষণাটা, সেটাও আমাদেরকে ঠান্ডা রাখার জন্য বা রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতে একটা ঘোষণা দেওয়া হয়েছিল, যেহেতু বলেছে যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। বিএনপিকে একটি ট্রাপে ফেলার একটা কৌশল, অথবা তাদের মধ্যে কোনো আন্ডার টেবিল ডিল হয়েছে কিনা আমরা জানি না, এই ধরনের গুঞ্জন আছে। যাও, 2 হচ্ছে সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে, এটা আমরা সবাই জানি। সেই ব্যর্থতার থেকে তড়িঘড়ি করে পালানোর একটি চেষ্টা কিনা জনরোষ গড়ে ওঠার আগে। আমরা জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, যেভাবে মব ভায়োলেন্স হচ্ছে, সরকার একদিকে উৎসাহ দিচ্ছে সরকার দায়িত্বশীল ব্যক্তিরা, আবার কখনো কখনো বা ঠেকানোর কথা বলছে। অর্থনৈতিক অবস্থা একেবারে পঙ্গুত্বের দিকে যাচ্ছে, ব্যবসায়ীরা খেপে উঠছেন, একের পর এক কল কারখানা বন্ধ হচ্ছে। এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ 37% জায়গায় এতদিনে দর কষাকষিতে 35% আসছে। পরবর্তীতে কি হয় আমরা জানি না এখনো পর্যন্ত। এই 35% হলেও সাথে পরোক্ষ আরও যেই করগুলো আছে সব মিলিয়ে 51% শুল্ক আরোপ হবে বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য সহ অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে। এটি হলে ব্যবসায়ীদের টিকে থাকার কথা না কোনো অবস্থাতেই, এবং ব্যবসায়ীরা খেপে ওঠারও একটা লক্ষণ দেখা যাচ্ছে যে ইউনূস সরকার পারছে না কিছুতে, সব জায়গাতেই ফেল করছে। এবার কয়েকটি ইঙ্গিত দিই, যদি সত্যি সত্যি সরকারের এমন একটি ইচ্ছার বাসনা তাদের মধ্যে জাগ্রত হয় না, দ্রুত একটা নির্বাচন দেয়া লাগতে পারে বা লাগবে। আমি বুধবার সকালেই একটা কন্টেন্টে আপনাকে জানিয়েছি যে গত 7 জুলাই সাবেক বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন পিজিআরের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে, যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের জন্য প্রচণ্ড একটা চাপ, বঙ্গভবন ঘেরাওর একটা গুঞ্জন মাঝে শোনা গিয়েছিল। সেই জায়গায় সেনাপ্রধান ক্যান্টনমেন্টে গেলেন, এটি একটি বিশেষ সিগন্যাল কিনা। দ্বিতীয়ত হচ্ছে, শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সুতা হালকা হয়ে গেছে, যে মার্কিন সমর্থন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার টিকে আছে। যুক্তরাষ্ট্র এখন আর চাইছে না ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে থাকুক, তার কারণ তিনি সহসায় তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারছেন না, সফল হতে পারছেন না। কোনো কোনো ক্ষেত্রে উদ্যোগ ঠিকই আছে, করিডোর, বন্দর, কিন্তু সেগুলো কতটা সহজ হবে তার জন্য সেই আস্থা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপরে রাখতে পারছে না। 3, যদি বলি আন্তর্জাতিকভাবেও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে গ্রহণযোগ্যতার কথা যেভাবে ঢাক ঢোল পিটিয়ে বলা হয় সরকারের পক্ষ থেকে, তার কোনো নমুনা তো আমরা পাইনি এ পর্যন্ত। 1 বছরের মধ্যে কোনো দাতা সংস্থা, কথিত দাতা সংস্থা, কোনো বিদেশি রাষ্ট্র থেকে বাংলাদেশের অর্থনৈতিক জায়গাকে স্থিতিশীল করতে ঋণ নিয়ে আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাজিমাত তিনি করতে পারেননি। এবং ফ্রান্সে যেতে চেয়েছিলেন, সেখানে ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন, সেটি প্রত্যাখ্যাত হয়েছে। দুবাইয়ের আরব আমিরাতের আমির, তার সঙ্গে তিনি বৈঠক করতে পারেননি। আরব আমিরাত সফর করার পরেও লন্ডনে গিয়েও তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তিনি বৈঠক করতে পারেননি, তিনি তাকে সময় দেননি। এর থেকে বোঝা যায় যে আসলে আন্তর্জাতিকভাবে তার গ্রহণযোগ্যতা তেমন একটা নেই, শুধুই আমাদের চোখে ধুলো দেওয়ার একটা চেষ্টা। 4, সরকার যে দেশ চালাতে পারছে না, ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে সত্যি সত্যি উপলব্ধি করছেন এবং সেই জায়গা থেকে একটা সেফ এক্সিট চাইছেন। 5,
সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বরাবরই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে আসছিলেন। যখন লন্ডন বৈঠকে ফেব্রুয়ারি একটি গুঞ্জন বা একটি ঘোষণা আমাদের সামনে এলো, তারপরেও কিন্তু তিনি একেবারেই চুপচাপ, টু শব্দটি উচ্চারণ করেননি। অনেকেই বলছিলেন বা এরকম বলা হচ্ছিল, তাহলে সেনাপ্রধানের বক্তব্যের কি মূল্য থাকলো, তাকে কি চ্যালেঞ্জ করা হচ্ছে? এমনকি এপ্রিলের কথা যখন বলেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণে ঈদের আগের দিন, তখন থেকে এটি বলা হচ্ছে। তো প্রিয় দর্শক, দেশের চলমান রাজনীতির প্রসঙ্গে এরকম আরও চাঞ্চল্যকর তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।